হ্যালো গাইজ, আজকে আমরা ক্লাস 10 এর এবিটি টেস্ট পেপার 2025-26 শিক্ষাবর্ষের ম্যাথামেটিক্সের 3 নম্বর সেট অর্থাৎ 94 পেজে যে সকল অঙ্কগুলো আছে সেই সকল অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করো, যাতে তোমরাও উপকৃত হতে পারো এবং আমিও উপকৃত হতে পারি। চলো শুরু করা যাক। তো 94 পেজে, তাহলে 94 পেজে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। দেখুন কি বলেছে এক নম্বর অঙ্কটা বলছে নির্দিষ্ট সুদের হার এবং নির্দিষ্ট সময়ে টাকা জমানোর ক্ষেত্রে কোনটি বেশি লাভজনক হবে, চক্রবৃদ্ধি সুদ না সরল সুদ না দু ক্ষেত্রেই সমান লাভ হবে। তাহলে এখানে কি বলেছে একটু ভালো করে বুঝতে হবে। তাহলে সেটা কি হবে না চক্রবৃদ্ধি সুদ, অপশন এ। তাহলে কত নম্বর প্রশ্ন এটা? প্রশ্ন নাম্বার হচ্ছে 94 পেজের একের এক দাগের প্রশ্ন, তাই তো? একের এক দাগের প্রশ্নের অ্যান্সারটা কি হচ্ছে? এক দাগের প্রশ্ন অ্যান্সার হচ্ছে এ, অপশন এ চক্রবৃদ্ধি সুদ, তাই না? এবার 2 নম্বর প্রশ্নটা দেখা যাক কি বলেছে। বলেছে যে 2 নম্বর প্রশ্ন বলেছে যে ax² + bx + c = 0, যেখানে a ≠ 0 সমীকরণের বীজদ্বয় সমান মানে বাস্তব সমান হলে নিচের কোনটি সত্য। তাহলে একটা সমীকরণ বলে দিয়েছে, কি বলেছে একটু ভালো করে খেয়াল করো। একটা বলেছে 2 নম্বর অঙ্কটা একটা সমীকরণ বলে দিয়েছে, দ্বিঘাত সমীকরণ ax² + bx + c = 0, যেখানে a ≠ 0 অবশ্যই বলে থাকবে, না হলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। বলছে বীজদ্বয় বাস্তব সমান। তাহলে কি বলছে? বীজদ্বয় বাস্তব ও সমান। যদি বাস্তব ও সমান যদি হয়, বীজদ্বয় বাস্তব ও সমান যদি হয়, তাহলে আমরা কি বলতে পারবো? সুতরাং দিয়ে আমরা বলতে পারবো কি বলতে পারবো না b² - 4ac = কি হয়ে যাবে 0। এখান থেকে আমরা কি বলতে পারবো? b² = 4ac। এখান থেকে আমরা c = কি বলতে পারবো? b²/4a। তাহলে এখন একটু খেয়াল যদি করো, তাহলে সেটা হচ্ছে কোনটা অপশনে আছে? c সমান সমান হচ্ছে, এখান থেকে কি বের করেছি? ac সমান সমান বের করেছি। ac সমান সমান বের করতে হবে আমাদের, ঠিক আছে? আমরা অপশনে যেরকম চাইবে সেই রকম বের করতে হবে। তাহলে এখানে ac সমান সমান কি হবে? b²/4। এই চারটা গুণ আছে, দিকে ভাগ হয়ে যাবে। তাহলে কোনটা অপশন হচ্ছে? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি অর্থাৎ ac = b²/4। এবার 3 নম্বর অঙ্কটা দেখা যাক কি বলেছে। 3 নম্বর অঙ্ক বলেছে অবিন্যস্ত রাশি তত্ত্বকে মানে অবিন্যস্ত রাশির তত্ত্বকে মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজালে তাদের মধ্যমান বা দুটি মধ্যমানের গড়কে কি বলা হবে? অবশ্যই মধ্যক বলা হবে, শ্রেণী মধ্যক বলা হবে, তাই না? তাহলে এটা কি হবে অ্যান্সারটা? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ কি আছে না মধ্যক আছে, তাহলে এটা মধ্যক হয়ে যাবে। এবার 4 নম্বর প্রশ্ন কি বলেছে একটু খেয়াল করো। 4 নম্বর প্রশ্ন বলেছে যে দুটি ঘনকের আয়তনের অনুপাত বলে দিয়েছে এবং তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে। দুটি ঘনক আছে, তাহলে বাহুর দৈর্ঘ্য ধরে নিতে হবে, তাদের আয়তন অনুপাত বলে ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। তাহলে আমরা কি করে বের করব? ধরি ধরি ঘনক দুটির বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ ও বি একক ধরে নিলাম, ঠিক আছে? তাহলে বলো আয়তনের অনুপাত কত হবে? আয়তন কত হবে দুটোর আয়তন? তাহলে আয়তন সমান সমান কি বলতে পারি আমরা? আয়তন সমান সমান বলতে পারবো যে a³ / b³। তাহলে a³/b³ সমান সমান কত হয়ে যাবে না 8/125। বোঝা গেছে? এখান থেকে আমরা উভয় পক্ষে কি করতে পারি? হোল কিউব করে দিচ্ছি। তাহলে a/b তার হোল কিউব সমান সমান 2/5 তার হোল কিউব। উভয় পক্ষে কিউব কিউব ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে a/b সমান সমান কত হয়ে যায়? 2/5। এবার আমাকে কি বের করতে হবে না ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। তাহলে আমরা কি করব? উভয় পক্ষে বর্গ করে দেব। a/b তার হোল স্কয়ার সমান সমান কত? 2/5 তার হোল স্কয়ার। তাহলে উভয় পক্ষে যদি আমরা হোল স্কয়ার করে দিই, তাহলে এখানে বর্গ করে দিই, তাহলে কত হবে? a² আর নিচে করলে কিন্তু b²। এই পাওয়ারটা দুজনের উপর দিয়ে যেতাম, এদিকে কত হবে? 2 এর উপর স্কয়ার দিলে কত হবে? 4, এবং 2 এর উপর 2 দিলে 5 এর উপর 2 দিলে কত হবে? 5 এর স্কয়ার মানে কত? 25। এবার তো আমরা এটা তো ঘনকের ক্ষেত্রফলের সূত্র না, কারণ 6 গুণিত বাহু স্কয়ার হয়, তাহলে অপর নিচে একটা 6 দিয়ে গুণ করি, তাহলে 6a²/6b² কত? 4/25। এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে আমরা বলতে পারবো যে 6a² অনুপাত 6b² কত হবে? 4:25। অর্থাৎ ঘনক দুটির সমতলের ক্ষেত্রফলের অনুপাত কত হচ্ছে? 4:25। তাহলে অপশন কি হচ্ছে? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যান্সার হচ্ছে অপশন বি। কত আছে? 4:25। বোঝা যাচ্ছে? এটা হলো আমার 4 নম্বর অঙ্ক। এবার 5 নম্বর অঙ্কটা দেখা যাক। বলছি দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে, দুটি বৃত্ত পরস্পরকে অন্তভাবে যদি স্পর্শ করে, তাহলে দুটি বৃত্তের, তাহলে দেখো আগে আমরা দুটি বৃত্ত
একটা বৃত্ত অঙ্কন করলাম, আরেকটা বৃত্ত কিন্তু ভিতর দিক থেকে স্পর্শ করাতে হবে, ঠিক আছে, ভিতর দিক থেকে স্পর্শ করেছে, তাহলে অকেন্দ্রবৃত্ত, দুটো বৃত্ত আছে, দুটো বৃত্ত আছে, সেই দুটো বৃত্ত ভিতর দিক থেকে স্পর্শ এই বৃত্ত, তাহলে এদের কতগুলি সাধারণ স্পর্শক হবে? একটি সাধারণ স্পর্শক হবে, তাই না? তাহলে কোটি হবে? একটি। তাহলে অ্যান্সার 5-এর অ্যান্সার কি হবে? এ, অপশন এ একটি। দেখা যাচ্ছে 5-এর এ, 5-এর এ দেখো, অপশন এ কি আছে? একটি আছে। এবার 6 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো। 6 নম্বর প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন কি বলেছে? 6 নম্বর প্রশ্ন বলেছে যে cos থিটা বাই রুট ওভার 1 মাইনাস cos স্কোয়ার থিটা এর মান কত? একটু যদি খেয়াল করো, নিচেটা কার সূত্র আছে? নিচেটা হচ্ছে এটা সাইন থিটার সূত্র। আমরা জানি না যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এখান থেকে আমরা বলতে পারবো যে সাইন থিটা সমান সমান কি হবে? রুট ওভার 1 মাইনাস cos স্কোয়ার থিটা, এখান থেকে আমরা বলতে পারি, তাই না? এটা যদি আমরা কি লিখতে পারবো? সাইন থিটা লিখতে পারবো। আর cos থিটা বাই সাইন থিটা মানে কি? cot থিটা, cot থিটা। তাহলে কোনটা অপশন হবে? তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন কত হচ্ছে? অপশন এ। তাহলে অপশন কি আছে? অ্যান্সার, অতএব অ্যান্সার হচ্ছে অপশন এ, অর্থাৎ cot থিটা। বোঝা যাচ্ছে? এবার 2 দাগে যে সকল অঙ্কগুলো আছে শূন্যস্থান পূরণ, সেগুলো নিয়ে আলোচনা করছি। তাহলে 2 এর 1 নম্বর কি বলেছে? শূন্যস্থান পূরণ। বলছে আসল বলে দিয়েছে, কি বলেছে? আসল বলেছে 180 টাকা। সময় কত বলেছে? সময় বলেছে 1 বছর, সময় বলেছে 1 বছর। সুদ আসল বলে দিয়েছে 198 টাকা। কত বলেছে? সুদ আসল কত বলে দিচ্ছে? 198 টাকা। এখান থেকে আমরা সুদ বের করে নিতে পারবো, তাই না? তাহলে আমরা এখান থেকে, আর সুদের হার বলে নিই একটু, সুদের হার হচ্ছে 8%। কত পার্সেন্ট? 8% ধরে নিলাম সুদের হার হচ্ছে 8%। তাহলে সুদ আসল বলে দিচ্ছি, আমরা নির্ণয় সুদ বের করতে পারবো। নির্ণয় সুদ বা সরল সুদ কি করে বের করতে হয়? না, আসল কত আছে? 180, সময় কত আছে? 1 বছর, সুদের হার কত আছে? 8%, বাই কত হবে? 100 টাকা। একটু যদি আমি কাটাকুটি করে নিই, 0 0 কেটে দিচ্ছি, 2 দিয়ে কাটছি, 5 2 9 18, তাহলে কত হচ্ছে উপরে? 9r/5 টাকা। তাহলে এটা কি পেয়ে গেলাম? সুদ। তাহলে এখানে দেখো, সুদ আসল 198 টাকা এবং আসল 180 টাকা। তাহলে সুদ আসল থেকে আসল যদি বিয়োগ করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব? আমরা সুদটা পেয়ে যাবো। তাহলে সুদ কত টাকা আছে? 18 টাকা। তাহলে আমি এটা সমান সমান কত বলতে পারবো? প্রশ্ন অনুসারে এটা সমান সমান 18। প্রশ্ন অনুসারে আমরা বলতে পারবো, প্রশ্ন অনুসারে 9r/5 ইকুয়াল টু কত? 18। তাহলে এখান থেকে আমরা 9r সমান সমান কত কত বলে? 5 গুণিত 18। তারপরে আমরা r সমান সমান কত বলতে পারবো? 5 গুণিত 18/9, 9 2 18, 2 কেটে দিলাম, তো r সমান সমান কত? 10%। তাহলে এখানে কত হয়ে যাবে? শূন্যস্থান পূরণে 10% হয়ে যাবে উত্তর। তারপর 2 নম্বর বলছে পি এর মান কত হলে এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না? বলছে যখন দ্বিঘাত সমীকরণ হবে না। কখন দ্বিঘাত সমীকরণ হয় না? কোন একটা সমীকরণ দ্বিঘাত সমীকরণ কখন হবে না? যে তখনই হবে না, ওই চলরাশিগুলো আছে তাদের সর্বোচ্চ পাওয়ার, যে চলরাশিটা থাকবে তার সর্বোচ্চ পাওয়ার কি হবে? 2 হবে না যখন। তাহলে মানে কি এই পার্টটা থাকবে না। কি সমীকরণটা বলেছে একটু খেয়াল করো? p-3 তার p-3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 10 ইকুয়াল টু 0, এটা বলেছে। একটু দেখা যাচ্ছে না? একটু দেখে নাও, ঠিক আছে? p-3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 10 ইকুয়াল টু 0 কখন দ্বিঘাত সমীকরণ হবে না? কারণ এক্স স্কোয়ারের যে সহগটা আছে সেটা যদি 0 হয়ে যায়, এখানে 0 ইন্টু এক্স স্কোয়ার মানে কি এই টার্মটাই থাকছে না, ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে এটা তো একঘাত সমীকরণ, তাই না? তাহলে আমরা কি বলি? একমাত্রিক সমীকরণ। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো, যেহেতু এটি দ্বিঘাত সমীকরণ হবে না, সুতরাং আমরা প্রশ্ন অনুসারে বলতে পারবো, কি বলতে পারবো? প্রশ্ন অনুসারে আমরা বলতে পারবো যে যেহেতু দ্বিঘাত সমীকরণ হবে সেহেতু কি হবে? p-3 ইকুয়াল টু 0। তাহলে p ইকুয়াল টু কত হবে? 3। তাহলে p এর কোন মানের জন্য একটা দ্বিঘাত সমীকরণ হবে? p এর মান যদি 3 হয় তাহলে এটি দ্বিঘাত সমীকরণ হবে না। লিখে নাও, এখানে শূন্যস্থান পূরণ বলেছে, তাহলে এখানে p এর মান কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। বোঝা গেছে? এবার 3 নম্বর অঙ্কটা দেখা যাক, পরের পাতা উল্টে নিই। 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, একটু খেয়াল করো। 3 নম্বর অঙ্কটা বলেছে যে কোস 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি প্লাস মাইনাস থিটা এর মান বের করতে হবে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি করতে পারি একটু যদি খেয়াল করো তোমরা, তাহলে cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস, এটা সাইন আছে তো, সাইনকে আমরা যদি cos এ কনভার্ট করি তাহলে সেটা কি বলতে পারো? cos 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি মাইনাস থিটা বলতে পারবো, এটা বলতে পারবো। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? cos 40 ডিগ্রি প্লাস থিটা, এখান থেকে আমরা কি বলতে পারি একটু খেয়াল করো, এখানে 90 ডিগ্রি আছে লিখে দিচ্ছি, মাইনাস প্লাসে মাইনাস 50 ডিগ্রি, মাইনাস মাইনাসে প্লাস থিটা, এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হয়ে যাবে? 40 ডিগ্রি হয়ে যাবে। তাহলে কত হয়ে যাচ্ছে না, এখানে cos 40 ডিগ্রি প্লাস থিটা, 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস cos, এখান থেকে 90 থেকে 50 বিয়োগ করি তাহলে 40 ডিগ্রি
প্লাস থিটা। তাহলে এটা আর এটা তো একই, দুটো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে 0। তাহলে এর মান কত হবে 0। বোঝা গেছে। এবার 4 নম্বর প্রশ্নটা কি বলেছে একটু খেয়াল করে দেখো। 4 নম্বর প্রশ্নটা বলেছে যে দুটি সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলি কি হবে, সমানুপাতি হবে। কি হবে, সমানুপাতি। সদৃশ্য যদি ত্রিভুজ হয় তাহলে অনুরূপ বাহুগুলি কি সমানুপাতি হবে। এবার 5 নম্বর প্রশ্ন কি বলেছে একটু খেয়াল করো। চঙের আয়তন বলে দিয়েছে ভি, তাই না। ধরি চঙের ব্যাসার্ধ ধরে নিচ্ছি আগে, চঙের ব্যাসার্ধ, আমরা রেডিয়াস আছে, রেডিয়াসটা ধরে নিচ্ছি, ব্যাসার্ধ সমান সমান ধরে নিলাম আর, আর এবং উচ্চতা একক ধরতে হবে অবশ্যই, এবং চঙের উচ্চতা, চঙের উচ্চতা ধরে নিচ্ছি এইচ একক। তাহলে আমরা এখানে কি আয়তন কি বলে দিয়েছি, ভি বলে দিয়েছি, তাই না। আয়তন যদি ভি বলে দিই তাহলে আমরা কি বলতে পারবো, ভি সমান সমান কি বলতে পারবো, পাই আর স্কোয়ার এইচ ঘন একক বলতে পারবো, কারণ ভি সমান সমান এটা বলতে পারবো, তাই না। ভূমির ব্যাসার্ধ কত, ও ভূমির ব্যাসার্ধ আর বলে দিয়েছে, তো ধরতে হবে না আমাকে, ভূমির ব্যাসার্ধ আর বলে দিয়েছে এবং উচ্চতা ক্যাপিটাল এইচ বলেছে, তাহলে কি হবে, এটা ক্যাপিটাল আর স্কোয়ার ক্যাপিটাল এইচ, এটা হয়ে গেল এটা। তাহলে এখান থেকে আমরা কার মান বের করতে বলেছি, এইচ এর মান বের করতে বলেছি। এখান থেকে এইচ সমান সমান এইচ, আমরা ভি সমান সমান প্রশ্ন অনুসারে বলতে পারলাম, কি বলতে পারলাম, ভি সমান সমান হচ্ছে পাই আর স্কোয়ার। কেন, কারণ এটা হচ্ছে আয়তনের সূত্র, ভি দিয়ে ভলিউম মানে আয়তন বোঝাচ্ছে। তাহলে এইচ সমান সমান আমরা কি বলতে পারবো, ভি বাই পাই ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমার উত্তর। তাহলে কি হবে, ভি বাই পাই ক্যাপিটাল আর স্কোয়ার, এটা হচ্ছে আমার উত্তর। তারপরের প্রশ্ন দেখা যাক। 6 নম্বর প্রশ্ন কি বলেছে, একটা তথ্য দিয়ে দিয়েছে এবং সেই তথ্যগুলির গড় বের করতে, যৌগিক গড় বের করতে বলেছে। তাহলে যৌগিক গড় কি করে বের করবো, আমরা সবগুলোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, তাই না। তাহলে কি কি তথ্যটা বলেছে, 6 প্লাস 8 প্লাস 9 প্লাস এক্স প্লাস 2 প্লাস এক্স প্লাস 4 প্লাস 12 প্লাস 14 প্লাস 17 প্লাস 30 প্লাস 24। কতগুলো আছে, একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা, তাহলে 10 দিয়ে ডিভাইড করে দিতে হবে। এর গড় কত বলে দিয়েছে 13, তাহলে এটা সমান সমান কত হয়ে যাবে, 13 হয়ে যাবে। প্রশংসা এটা সমান সমান কি হয়ে যাবে, 13 হয়ে যাবে। এটা ক্যালকুলেশন করলে বের করলে হয়ে যাবে, দেখা যাক ক্যালকুলেশন করে। তাহলে দেখুন এটা যোগই করে নিচ্ছে, এবার অপরগুলো যোগ করতে হবে, তাই না। তাহলে অপরগুলো যোগ করলে কত হচ্ছে না, যোগ করলে সংখ্যাগুলো যোগ করলে দাঁড়াচ্ছে 126 প্লাস দুটো এক্স যেহেতু আছে তাহলে কত হচ্ছে 2x/10 সমান সমান কত 13। এবার আমরা একটু কোনাকুনি গুণ করে দিচ্ছি, তাহলে কত হবে 126 প্লাস 2x ইকুয়াল টু কত 130। তাহলে এখানে 126 প্লাস 126টাকে ডান দিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে কি হবে 2x সমান সমান কত 130 বিয়োগ 126, তাহলে 2x সমান সমান কত হয়ে যাবে, 2x সমান সমান হয়ে যাবে 4। তাহলে x সমান সমান কত হবে 4/2, মানে কাটাকুটি করলে কত 2, তাহলে x এর মান কত 2। তাহলে বোঝা যাচ্ছে, তাহলে এখানে x এর মান কত হয়ে যাবে 2 হয়ে যাবে। এবার সত্য মিথ্যা যেগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি, তাহলে একটু দেখা যাক। তো সত্য মিথ্যা, তাই না। তাহলে সত্য মিথ্যা দেখো, 3-এর 1 নম্বর অঙ্কটা কি বলেছে, 3-এর 1 নম্বর অঙ্কটা কি বলেছে, বার্ষিক এত পার্সেন্ট সুদে এত টাকার 1 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য বের করতে বলেছে। চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কত বলেছে, 1 টাকা বলেছে, তাই না। তো একটাতে এটা তো বুঝতে পারছি দেখে 1 টাকা হবে না, তাহলে এটা মিথ্যা করেছে, এটা কি হবে মিথ্যা। এবার 2 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, যে এক্স ও ওয়াই যদি ব্যস্ত বেঁধে থাকে, যদি এক্স আর ওয়াই যদি ব্যস্ত বেঁধে থাকে তাহলে তাদের কি হবে, গুণফল ইকুয়াল টু কি হবে ধ্রুবক হবে। যদি গুণফল ইকুয়াল টু যদি ধ্রুবক হয় তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, ধ্রুবক ইন্টু কত হয়ে যাবে 1/y, তাই না, ধ্রুবক ইন্টু 1/y। তাহলে এখান থেকে কি হবে এক্স প্রপোর্শনাল টু 1/y হবে, তাই না। তাহলে ভাগফলটা তো আমার হবে না, ভাগফল ধ্রুবক না, দুটি চলরাশি সেই চলরাশিগুলো গুণফল কি হবে ধ্রুবক হবে, তাই না। তাহলে এটা কি হবে মিথ্যা হবে, এটাও কি হবে মিথ্যা, এটা মিথ্যা হবে। এবার 3 নম্বরটা দেখে যাক, 3 নম্বরটা কি বলছে, দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটি মাত্র সাধারণ স্পর্শ, দুটি এককেন্দ্রীয় একটা বৃত্ত অঙ্কন করছি, এর মধ্যে আরেকটা বৃত্ত আছে, মানে একটি বৃত্তকে কেন্দ্র করে দুটি বৃত্ত অঙ্কন, তাদের সাধারণ স্পর্শক তো আঁকা যাবে কি, কোনোভাবেই আঁকা যাবে না, তাই না। তাহলে এটাও কি বলেছি, একটি মাত্র সাধারণ স্পর্শ থাকবে, এটাও মিথ্যা, এটাও কি হবে মিথ্যা হবে। তারপরে হচ্ছে 4 নম্বর প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন বলেছে একটু বড় ছোট দেখতে বলেছে। তাহলে বাম পক্ষ একটু লিখে নিই, বাম পক্ষ কি আছে, sin 30 ডিগ্রি প্লাস sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি। sin 30 ডিগ্রি 1/2 আর sin 60 ডিগ্রি বলে কত √3/2। এটা যদি একটু ভগ্নাংশে যোগ করি তাহলে কত হবে 2 1 প্লাস √3, 1 প্লাস √3/2। আর আমার ডান পক্ষ একটু দেখা যাক, ডান পক্ষ কি বলেছে sin 90, ডান পক্ষ হচ্ছে sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি ভ্যালু কত
1। এবার বলেছে এখানের মধ্যে কোনটা বড় কোনটা ছোট একটু ভালো করে খেয়াল করতে হবে, যে 1 প্লাস √3 ভ্যালু কত, √3 ভ্যালু হচ্ছে 1.732/2। এটা যদি অপরটা যদি যোগ করি তাহলে কত হচ্ছে 2.732/2, আর এটা তো 1। তো এটাকে ভাগ যদি করি তাহলে কত হবে 1 দশমিক সামথিং, এটাকে 2 দিয়ে যদি ভাগ করি 1.366, আর এটা 1। তাহলে এই দুটোর মধ্যে কে বড়, এই দুটোর মধ্যে যদি এটা বড় তাহলে কি হবে, এটার মান বেশি হবে, তাহলে এটা কি হবে সত্য। তাহলে প্রদত্ত বিবৃতি কি সত্য, প্রদত্ত বিবৃতিটি সত্য। এর পরের অঙ্ক এটা কত নম্বর, 4 নম্বরের অঙ্ক হয়ে গেল। এবার 5 নম্বর দেখা যাক, বলছে একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে গোলকটির আয়তন প্রথম গোলকের আয়তনের দ্বিগুণ হবে। তাহলে দেখি বলছে একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে, তাহলে একটি গোলকের ব্যাসার্ধ আগে 5 নম্বর অঙ্ক, এটা কত নম্বর অঙ্ক, 5 নম্বর অঙ্ক। ধরি ব্যাসার্ধ, গোলকটির ব্যাসার্ধ হচ্ছে r একক, অতএব আয়তন কত হয়ে যাবে, তাহলে আয়তন হয়ে যাবে 4/3 পাই r কিউব ঘন একক। এবার এখন ব্যাসার্ধ কত হয়ে যাবে, এখন ব্যাসার্ধ দ্বিগুণ করলে ব্যাসার্ধ হয়ে যাবে কত 2r একক। তাহলে এখন আয়তন কত হয়ে যাবে, অতএব আয়তন হয়ে যাবে 4/3 পাই ইন্টু 2r তার হোল কিউব ঘন একক, তাই না। তাহলে এখানে কত হবে 2 এর কিউব মানে কত 8 ইন্টু 4/3 পাই আর কিউব ঘন একক, তাই না। তাহলে আগের থেকে কত হচ্ছে 8 গুণ হয়ে যাচ্ছে। এখানে কত বলেছে, এখানে একটু যদি খেয়াল করি তাহলে বলেছে দ্বিগুণ হবে, তাহলে এটা কি হবে মিথ্যা, তাহলে এটা কি হবে মিথ্যা। এবার 6 নম্বর অঙ্কটা কি বলেছে, এই তথ্য আছে, এই তথ্যের সংখ্যাগুলো মান বের করতে হবে। তাহলে আমি অঙ্কটা এখানে করে দিচ্ছি, তথ্য বলেছে, সেই তথ্যটা কি আগে তথ্যটি লিখে নিচ্ছি। মানের ঊর্ধ্বক্রমে, আগে তথ্যটি লিখে নিই। তথ্যটি হলো মানে মানের ঊর্ধ্বক্রমে, মানে ছোট থেকে বড় সাজিয়ে লিখছি। তাহলে কত 2 আছে, 1টা 2টো 3টে 4টা, তাহলে 4টা 2 আছে, তাহলে 2,2,2,2 এবং কটা 3 আছে, একটা 3 আছে, কটা 4 আছে, একটা 4 আছে, এবং কটা 5 আছে, একটা 5, 2টো 5, 3টা 5, 4টা 5, তাহলে 4টা 5 আছে, 4টা 5 আছে। এবার বলেছে তথ্যের সংখ্যাগুলো মান কি হবে 2 হবে, এটা আমাকে বের করতে বলেছে। এটা অবশ্যই মিথ্যা হবে, কারণ সংখ্যাগুলো মান যদি খেয়াল করো 2ও হবে এবং 5ও হবে, তাই না। তাহলে এটা বিবৃতিটি কি মিথ্যা, তাই না, মিথ্যা। এবার আমরা কি করব, এবার আমরা 2 মার্কের যে প্রশ্নগুলো আছে সেটা পার্ট 2 এ আলোচনা করব, এটা পার্ট 1 এইখানেই